আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাসায় একবার যদি এভাবে এই মানকচু ভুনাটা রান্না করেন তাহলে বাসার সবাই মাছ মাংস ছেড়ে এটাই খেতে চাইবে। গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে এই রেসিপিটি। আর তৈরি করাও খুবই সহজ। কিভাবে খুব সহজে মজাদার মানকচুর এই রেসিপিটা বাসায় তৈরি করবেন সেটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। রান্নাটা করার জন্য এখানে আমি আগে থেকেই কিছুটা মানকচু কেটে রেখেছি। কচুগুলোকে আমি একটু বড় বড় করে আর একটু মোটা করে কেটে নিয়েছি। এভাবে একটু মোটা করে কেটে নিলে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। এবারে আমি কচুগুলোকে একটু ভাপ দিয়ে নেব। এতে করে যদি কচুতে গলা ধরার ভাব থাকে তাহলে সেটা চলে যাবে। চেষ্টা করবেন অবশ্যই কচুগুলোকে আগে একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিতে, তাহলে আর কচুতে গলা চুলকাবে না। আগে থেকেই আমি চুলায় একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি গরম বসিয়ে দিয়েছি, পানিটা ফুটে এসেছে। এবারে আমি আগে থেকে ধুয়ে রাখা কচুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণ আর হলুদের গুঁড়াটা একটু ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 70%-এর মতো সেদ্ধ করে নেব। একেবারে গলিয়ে ফেলা যাবে না, তাহলে এটা রান্নার পর আর খেতে ভালো লাগবে না। এটা যখন 70%-এর মতো সেদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আমি প্রায় 5-6 মিনিটের মতো কচুটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। এবারে আমি রান্নাটার জন্য একটা মশলা তৈরি করে নেব। এই জন্য একটা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ একটু মোটা করে কুচি করে নিয়েছি। 6-7টার মতো বড় সাইজের রসুনের কোয়া আমি এখানে দিয়ে দিচ্ছি। 1 টুকরা পরিমাণ আদা আমি কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ ধনিয়া। আপনারা চাইলে এখানে আস্ত ধনিয়াটাও ব্যবহার করতে পারেন, আমি এখানে গুঁড়াটা দিয়েছি। ছোট সাইজের 2টো টমেটো কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। বড় সাইজের হলে এখানে একটা টমেটো দিলেই হবে। আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ কোরানো নারিকেল। এই রান্নাটার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন এই নারিকেলটা দেওয়ার জন্য। নারিকেলটা দিলেই কিন্তু এই রান্নাটা খেতে অনেক বেশি মজা লাগে। আমি এখানে ফ্রোজেন নারিকেলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্রেশ কোরানো নারিকেলটাও ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই তো 5-6 মিনিট পর কচুগুলো প্রায় 70%-এর মতো সেদ্ধ হয়ে এসেছে। এই তো এবারে একটা ছাঁকনি দিয়ে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে আমি কচুগুলোকে একটা প্লেটের ওপর উঠিয়ে নিয়েছি। আর এরকম একটু শক্ত থাকতেই কচুগুলো উঠিয়ে নিতে হবে। একেবারে সেদ্ধ করে ফেললে এটা রান্নার পর গলে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এই তো আমি একটা প্লেটের ওপর উঠিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, সাথে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণ লবণ। এবারে এগুলোকে কচুটার গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে, এবারে আমি এগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তেলটা গরম হয়ে আসলে আমি মানকচুগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে আমি এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, আমি একটু এপিট ওপিট করে একটু লালচে করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে কড়া করেও ভেজে নিতে পারেন। এভাবে কচুটা ভেজে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো এপিট ওপিট করে একটু সময় নিয়ে আমি এই কচুগুলোকে ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে এসেছে, উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিয়েছি। প্রায় 3-4 মিনিট ধরে আমি এগুলোকে ভেজে নিয়েছি। এবারে আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর বাকি যে কচুগুলো রয়েছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি। তারপর আমি যে মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম পুরোটা মশলাই এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ,
1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবারে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর জন্য এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার মধ্যে কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে। খুব ভালোভাবে মশলাটা কষানোর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। প্রায় 6-7 মিনিট পর মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটাও উপরে ভেসে উঠেছে। এবারে আমি আগে থেকে যে কচুগুলো ভেজে রেখেছিলাম সেই কচুগুলো এই মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে আরও 4-5 মিনিটের মতো এটাকে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু রান্নাটাতে খুব বেশি পরিমাণ ঝোল রাখা যাবে না, তাই আমি এখানে পানিটা বুঝে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বা বেশি করে পানিটা দিয়ে নেবেন। পানিটা দেওয়া হয়ে গেলে এটা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ। যেহেতু এখানে টমেটোটা ব্যবহার করেছি তাই আমি এখানে চিনিটা দিয়েছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখুন দর্শক, কচুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, রান্নাটাও প্রায় হয়ে এসেছে, ঝোলটা একেবারে গাঢ় হয়ে এসেছে। আর এরকম মাখা মাখা থাকলেই এই তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। অনেক বেশি ঝোল হলে এটা খেতে একদমই ভালো লাগবে না। ফ্লেভারের জন্য এখানে আমি 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। তারপর এটাকে হালকা হাতে আবারও একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলার আঁচটা একেবারে লোতে রেখে আমি এটাকে আরও 5 মিনিটের জন্য চুলার ওপর দমে রেখে দেব। 5 মিনিট পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে তারপর পরিবেশন করে নেব। এই তো দর্শক, আমাদের মানকচু রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে পরিবেশন করে নিয়েছি। দেখুন দর্শক, দেখতে কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি থাকলে আর তেমন কিছুই লাগে না। আশা করছি আজকের মজাদার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।